পদত্যাগ করতে 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, জানালেন চিফ প্রসিকিউটর। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না, বললেন জামাত আমির। জানাবো বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানাবো কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনপিআর কর্মকর্তা কর্মচারীদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করতে 5 আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা, জানালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। চিফ প্রসিকিউটর বলেন, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগের রাজি হন তিনি। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে 3 আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে 3 আগস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে। তবে তিনি তা মানতে চাননি, বরং 4 আগস্ট থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। এমন সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন। 5 আগস্ট সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছিলেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসে আছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন তিনি, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন, রাজি হয়ে যান পদত্যাগে। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছেন। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির স্থানীয় সময় 5:36 অবতরণ করেন। ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে। তাজুল
ইসলাম আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের 11 জানুয়ারি। এর আগে 1996 সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। 5 বছর পর 2014 সালে একতরফা নির্বাচন করেন, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন সংসদ সদস্য হন। ওই নির্বাচনে দশম সংসদে বিরোধী দলগুলো অংশ নেয়নি। শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন। 2018 সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন। আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক প্রতিযোগিতার কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন। এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেন। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না, বললেন জামাত আমির। বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধু প্রতিম সমাজ করে তুলতে চাই। চা শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এদেশের মালিক। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জামাত আমির বলেন, এই দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্ব সরকারের অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে, তবে তারা এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটের দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব। প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসি মুখে ভোট দিয়ে বের হবেন, কেউ গিয়ে দেখবে না যে একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে। বৈঠকে জামাতের পক্ষ থেকে নির্বাচন স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ভারতকে মানবিক করিডোর না দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের। নিজেদের আধিপত্য বিস্তারে বাংলাদেশ সহ কয়েকটি দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ চীনের পিপলস লিবারেশন আর্মি অবকাঠামো নির্মাণ করতে চায়। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গেবন, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান। মার্কিন প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা চীন অব্যাহত রেখেছে। তারা বলছে, চীন তার কৌশলগত উদ্দেশ্য, যেমন পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয়টি অব্যাহত রেখেছে। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোকাবেলা করার জন্য তারা বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন এই সংস্থাটি আরো বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং এর বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে প্রতিযোগিতার কথা চীনকে আরো ভালোভাবে প্রস্তুত করতে একটি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। একই সাথে মার্কিন সামরিক জোটের প্রতি জনপ্রিয় ও রাজনৈতিক সমর্থন দুর্বল করার দিকেও তারা মনোযোগ থাকবে। প্রতিবেদন আরো বলা হয়েছে, এই বছর বেইজিং ওয়াশিংটনের নীতি পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং সম্ভবত এমন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপকে প্রতিরোধ, পরাজিত এবং প্রতিশোধ নিতে পারে যদি সেগুলোকে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্দেশ্য ব্যবহৃত করার উদ্দেশ্য নেওয়া হয় বা হয়েছে বলে মনে হয়। চীনের কর্মকর্তা
কর্মকর্তারা যুক্তরাষ্ট্র তার মিত্র অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন। এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব দেশ তাদের জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় তাদের উপর চাপ বাড়াতে পারে। সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি সমালোচনা করে তারা বৈশ্বিক নেতা হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করবে। কাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শুল্ক কর কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতায় থাকবে না। এছাড়া ঔষধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই সময় বক্তব্য দেন উপকমিশনার আব্দুল কাইয়ুম, উপকর কমিশনার রইসুন নেসা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আজ সারাদিন আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে। বেশিরভাগ শুল্ক কর কর্মকর্তারা কর্মচারীরা এনবিআর এর নিচ তলায় প্রধান ফটকের পাশে সারাদিন অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।